মানববাবু, কাগজে কলমে অন্তত দেখা যাচ্ছে যে বেলেঘাটায় এবার আপনি বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতারই সম্মুখীন হচ্ছেন। কেননা গত লোকসভা নির্বাচনে আপনার কেন্দ্রে সিপিএম তো জিততেই পারেনি। তো আপনি কি করবেন, কিভাবে এবার হারানো জমি পুনরুদ্ধার করবেন? এমনিতে লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী ওখানে পিছিয়ে ছিলেন মাত্র ২৫০০ ভোটে, আর তারপর পুরসভা ভোটে আমাদের প্রার্থীরা সব যোগ করলে এগিয়েছিলেন ৮০০০ ভোটে। এটা খুব একটা সমস্যা না। গতবারও বিধানসভা নির্বাচনের আগের লোকসভা নির্বাচনে বেলেঘাটায় আমরা প্রায় ৩০০০ ভোটে পিছিয়ে থাকলেও আমি বিধানসভায় ১০০০০ ভোটে জিতেছিলাম। কাজে কাগজে কলমে দুশ্চিন্তা হওয়ার মতো কোনো বিষয় বেলেঘাটার ভোটের হিসেব অন্তত বলছে না। কাজে এই নিয়ে আমার কোনো বাড়তি। কিন্তু এই তারতম্যটা হয় কেন? মানে লোকসভায় কি সিপিএম প্রার্থীকে বেলেঘাটার মানুষ পছন্দ করেন না? সাধারণভাবে আমার শুধু বেলেঘাটা কেন, আপনি শহরাঞ্চলে দেখবেন যে কোনো কারণেই হোক, লোকসভাতে বামপন্থী ফ্রন্টের ভোটের তুলনায় বিধানসভাতে বামপন্থী ফ্রন্টের ভোটটা বেশি হয়। বেলেঘাটাও সেই ট্রেন্ডের মধ্যে আছে, কাজেই বাড়তি কিছু প্রবণতা নেই বেলেঘাটায়। না, আপনার কি মনে হয় যেটা ফেডারেল ক্যারেক্টার আসছে ভোটারদের মধ্যে, যে কেন্দ্রের জন্য একরকম ভাবনা, রাজ্যের জন্য আরেক রকম? আসলে আমরা রাজ্যে, যেহেতু আমাদের রাজ্যের সরকারটার কাজকর্মের একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা মানুষের থাকে, সেটা সরাসরি আমাদের রাজ্য সরকারের প্রশ্নে সমর্থন পেতে হয়তো সুবিধা হয়, যেটা কেন্দ্রে হয়তো সবসময় হয় না। এমন কি হতে পারে যে আপনারা কেন্দ্রে সরকারে যেতে চাননি বলেই তার মাসুল গুনতে হয়েছে দুটো নির্বাচনে? সিপিএমকে ভোট দিয়ে কী লাভ? আপনারা তো জিতলে সরকারে যাবেন না। এখন এরকম একটা কথা চালু আছে কোনো কোনো মহলে। তবে আপনি দেখবেন ১৯৯৬ সালে তো এই প্রশ্নটা হলো। ১৯৯৬ সালের আগেও লোকসভা নির্বাচনগুলোতে আমরা তুলনায় শহরাঞ্চলে কম ভোট পেয়েছি বিধানসভার ক্ষেত্রে। কাজেই মনে হয় না যে এটা একমাত্র বা প্রধান কারণ। একটা সময় ছিল যখন কংগ্রেসই জমানায়, যখন শহরটা ছিল বামপন্থীদের, গ্রামটা ছিল কংগ্রেসের। এখন ঠিক পথটা ঘুরে গেছে ১৮০ ডিগ্রি। এটা কেন হলো? এটার ক্ষেত্রে একটা বিষয় যেটা হচ্ছে, সেটা সাধারণভাবে একটা অদ্ভুত ইকোনমিক ট্রেন্ড গোটা পৃথিবী জুড়ে আছে, আপনি নিশ্চয়ই জানেন। বড় শহরাঞ্চলগুলো প্রধানত ম্যানুফ্যাকচারিংয়ের সেন্টার না হয়ে আস্তে আস্তে হয়ে যাচ্ছে ট্রেডিংয়ের সেন্টার। ম্যানুফ্যাকচারিংয়ের সাথে রিলেটেড পপুলেশনের পলিটিক্যাল ক্যারেক্টার আর ট্রেডের সাথে যুক্ত মানুষের পলিটিক্যাল ক্যারেক্টার সব ক্ষেত্রে এক না। এটা একটা কারণ হতে পারে বলে আমার ধারণা। নাকি এখানে বাঙালিদের সংখ্যা কমে যাচ্ছে শহরে, তাইও একটা কারণ হতে পারে? না, অবাঙালিদের মধ্যেও তো আমরা ভোট কম পাই না। আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টে অবাঙালিদের মধ্যে যথেষ্ট ভোট আমরা পাই, আর অনেক বাঙালি অধ্যুষিত অঞ্চলেও আমরা কম ভোট পাই। কাজে প্রশ্নটা বাঙালি অবাঙালি না বোধ হয়। আচ্ছা, প্রফেশনটা একটা ফ্যাক্টর। আচ্ছা, অনেকে বলেন যে বেলেঘাটার মানুষের সঙ্গে আপনার নিয়মিত জনসংযোগটা নেই, অর্থাৎ আপনার নাকি মাটিতে পা পড়ে না, আপনি খুব উন্নাসিক। সেটা হচ্ছে, এটা বেলেঘাটায় থাকেন না এরকম কেউ কেউ বলেন। আপনি নিজেও তো থাকেন না। আমি বেলেঘাটার প্রান্তে কাকুরগাছিতে থাকি। ইদানিং, আগে তো যাদবপুরে থাকতেন। না, আমি বেলেঘাটায় থাকি প্রায় গত ১০ বছর। আচ্ছা, গত 10 বছর। বরং আমার অ্যাসেট যেটা, সেটা হচ্ছে বেলেঘাটার মানুষের সাথে আমার যোগাযোগ, আমার অ্যাপ্রোচ। আমি সবসময় অ্যাক্সেসেবল। আমি বেলেঘাটায় কখনো পুলিশ নিয়ে ঘুরি না, সাইরেন বাজিয়ে যাই না, এমনকি মেইন রাস্তা বাদ দিয়ে গাড়ি করেও যাই না। বেলেঘাটার মানুষ আমাকে এখনও তাদের পাড়ার লোক, যে পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে আড্ডা মারে, এভাবেই দেখে, এভাবেই তারা দেখে অভ্যস্ত, এবং আমি নিজেও এতে খুশি। মানে বয় নেক্সট ডোর এরকম? অলমোস্ট তাই। আচ্ছা, এবার আপনার বেলেঘাটায় আপনার যিনি প্রতিদ্বন্দ্বী, এখন তিনি আপনাদের দল থেকে বহিষ্কৃত ঠিকই, কিন্তু তিনি তো দীর্ঘদিন আপনাদের দলে ছিলেন, নির্বাচন করেছেন, নির্বাচনী আটঘাট সব জানেন। আপনার কি মনে হয় না এবার একটু তার ফলে আপনি বাড়তি অসুবিধায় পড়তে পারেন? আমার প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি আমাদের পার্টি থেকে বহিষ্কৃত হয়েছিলেন ১৯৮৪ সালে। ৮৪ আর এটা ২০০১, ১৭ বছর আগে। ১৭ বছরের আগের একটি ঘটনা এই মুহূর্তে আমাদের পার্টির সমর্থক এবং আমাদের পার্টির কর্মীদের মধ্যে কোনো বাড়তি প্রভাব ফেলবে না। এবং এই ১৭ বছরে নেই করে আপনি যদি হিসেব করেন, অন্তত 10টা ইলেকশন আমরা করেছি, এবং প্রত্যেক নির্বাচনেই আমাদের নতুনতর কৌশলের আশ্রয় নিতে হয়। কাজে সেই দিক থেকে কোনো বাড়তি সমস্যা হবে না। বরং আমার প্রতিপক্ষের বাড়তি সমস্যা যেটা, কংগ্রেসের কালচারটা মানে সিপিএমের কালচারটাও ভুলে গেছে। আচ্ছা, তো আপনার কি মনে হচ্ছে এবার নতুনতর কি কৌশল নিতে হতে পারে? নতুনতর কৌশল বলতে, এবার তো আমাদের প্রতিপক্ষ আমাদের একটু সুবিধা করে দিয়েছে। কিভাবে?
এই যে জোট তৈরির যে জগা খিচুড়িটা হলো, আমাদের তো মূল কথা এটাই ছিল যে আমাদের প্রতিপক্ষের কোনো নীতি নেই, নীতিহীনতাটাই অভিযোগ। এই জোট তৈরির প্রক্রিয়াটা সেই নীতিহীনতার বিষয়টাকে ভীষণভাবে মানুষের সামনে এক্সপোজ করে দিল। আমাদের কথাটা মানুষকে বিশ্বাস করানো অনেক সহজ, বা আমরা না বললেও মানুষ বিশ্বাস করছে। কিন্তু আপনার কি মনে হয় না যে কাগজে কলমে কংগ্রেস তৃণমূল জোট কংগ্রেস বিজেপি জোটের চেয়ে অনেক বেশি শক্তিশালী? আপনি তো রাজনৈতিক সাংবাদিকতার একজন বিশেষজ্ঞ, আপনি তো নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে রাজনীতির পাটিগণিতে 2 আর 2 মাঝে মাঝে যোগ হলে -2 হয়। আরেকটা হতেই যাচ্ছে পশ্চিমবাংলায়। এটা আমার মনে হয় উইশফুল থিঙ্কিং। আপনি ভোটের রেজাল্টের সাথে মিলিয়ে নেবেন। আচ্ছা, এবার একটা আপনার দলীয় প্রশ্নে ফিরে আসি। অ্যাজ এ লেফটিস্ট, হাউ ডাজ ওয়ান ক্যারেক্টারাইজ ইয়োরসেলফ? মানে রক্ষণশীল, উদারপন্থী, মানে লিবারাল, মানে কি, মানে আপনি নিজেকে কিভাবে ডেসক্রাইব করবেন? দেখুন, ফিলোসফিক্যালি লেফট অলওয়েজ লিবারাল। লেফট কখনো অর্থোডক্স হয় না। আচ্ছা, লেফট মানেই তো পরিবর্তনের পক্ষে। কাজে সেই দিক থেকে আমি নিজেকে লেফট যদি মনে করি, আমাকে নিজেকে অবশ্যই লিবারাল মনে করতে হবে। আপনার দলে কি 95 জনের গণতন্ত্র আছে না 5 জনের? আমার দলে 95 জনের গণতন্ত্র আছে। তা যদি হয় তাহলে সমীর এবং সাইফুদ্দিন আজকে দলের বাইরে কেন? চলে গেল তারা, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তারা তো বলছে যে তাদের এই গণতান্ত্রিক কেন্দ্রিকতা বা ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের কারণে অ্যাকচুয়ালি ইট লিডস টু অলিগার্কি, এবং সেখানে এই যে বিরুদ্ধবাদ, যে আমাদের যে মতবাদ, সেটা কণ্ঠরুদ্ধ হয়। আজ পর্যন্ত পৃথিবীতে, বা আমার দেশে, আমি পৃথিবী বলবো না, কোন পার্টি ভাঙার সময় যারা বেরিয়ে গেছেন তারা বলেননি মাদার পার্টিতে এখানে কোনো ডেমোক্রেসি নেই। সব পার্টি এটা বলে। এমনকি মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ছেড়েছিলেন, এখানে কোনো তৃণমূল লেভেলের গণতন্ত্র নেই। সিপিএমকে তাহলে তৃণমূলের লেভেলে নামিয়ে না, ছাড়বার সময় এটা একটা সাধারণ অজুহাত। গণতন্ত্রের যদি কোনো জায়গায় খামতি থেকে থাকে, তার জন্য লড়াই করার গণতন্ত্রটা সিপিআইএম এর ভেতরে আছে। এই লড়াইটা করা দরকার। সেটা আপনি বুঝিয়েছিলেন ওদের 100 বার। তারা কি বললেন? বোঝাতে পারিনি, তারাও বোঝেননি। আপনি তো একদা সৈফুদ্দিনের খুব ঘনিষ্ঠই ছিলেন। সৈফুদ্দিন কি না বোঝার মতো বোকা বলে আপনার মনে হয়েছে? বোকার প্রশ্ন না, কতগুলো অনুভূতির প্রশ্ন, কতগুলো আবেগের প্রশ্নের দ্বারা পরিচালিত হয়েছে। যুক্তির দ্বারা পরিচালিত হলে সফিদা এই সিদ্ধান্ত নিতেন না। আমার নিজের আশঙ্কা তিনি আবেগের দ্বারা পরিচালিত হয়েছে। কিন্তু সৈফুদ্দিন যে লাইনের কথা বলে আপনার দলে একদা একঘরে হয়েছিলেন, অর্থাৎ বিজেপি নয় কংগ্রেসের দিকে আমাদের যেতে হবে, সেটা আপনার দল অনুসরণ করেছে। এবং যেভাবে আপনার দল সৈফুদ্দিন চৌধুরীকে ট্রিট করেছে, আপনি তার অনুজ সহকর্মী হিসেবে কি সেটা সমর্থন করেছিলেন কখনো? দেখুন, সিসি থেকে বাদ দেওয়া, তাকে সিট না দেওয়া, তাকে ক্রমশ একটা দেয়ালের দিকে ঠেলে দেওয়া, আপনি কি মনে হয় এটা খুব ঠিক কাজ হয়েছিল? আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে আপনার কথাগুলোই ঠিক, এ কাজ ঠিক হয়নি। কিন্তু এই বেঠিক কাজটার বিরুদ্ধে লড়াই করার প্রক্রিয়াটা ব্যক্তিগত অপমানবোধ থেকে কখনো হয় না। আমার রাজনৈতিক চাহিদা, রাজনৈতিক পরিস্থিতিটা মূল বিষয়। আমরাই এক সময় বা এখনও এই আলোচনা নতুন করে করছি যে 1933 সালে জার্মানিতে সোশ্যালিস্ট এবং কমিউনিস্টরা যদি ছোট ইস্যু নিয়ে ঝগড়া না করে এক হয়ে দাঁড়াতে পারতেন, তাহলে বোধহয় হিটলারের মতো দুঃস্বপ্ন আমাদের দেখা যেত না। ঘাড়ের ওপরে বিজেপির মতো একটা ফ্যাসিস্ট শক্তিকে রেখে ব্যক্তিগত অপমানবোধ দ্বারা পরিচালিত হওয়াটা আমার মনে হয়েছে সফিদা ঠিক করেননি। তাহলে তার কি উচিত ছিল? যে ব্যক্তিগত অপমান বোধটাকে হজম করে সময়ের প্রয়োজনে দলে থেকে যাওয়া। হজম তো করতে হবে না। সাইফুদ্দিন চৌধুরী কোন পদে ছিলেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পার্টি কমরেডদের হৃদয়ে তার অবস্থান, চেতনায় তার অবস্থান। সেই জায়গায় সফিদা কিছু হারাননি যতদিন আমাদের পার্টিতে ছিলেন। এখন কি পুরো এতটাই হারিয়ে ফেললেন যে তাকে পেটাতে হচ্ছে? সফিদা কেন, আমার কট্টরতম রাজনৈতিক শত্রুর বিরুদ্ধেও ফিজিক্যাল আক্রমণ যদি হয় সেটা অন্যায়, ঘোরতর অন্যায়। কিন্তু আজকেই আপনাদের কাগজেও বেরিয়েছে আমাদের বর্ধমান জেলার সম্পাদক মদন ঘোষের বিবৃতি, তাতে তিনি বলেছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যেভাবে বলা হচ্ছে। বিটুইন সাইফুদ্দিন আর মদন ঘোষ কাকে আপনি বিশ্বাস করবেন? মদন ঘোষ, তিনি আমার পার্টির লিডার। জাস্ট পার্টির লিডার বলে? হ্যাঁ। সফিও একদা আপনার পার্টির লিডার ছিলেন। তিনি আমার এখন বিরোধী। সফি কি এই লেভেলে নামতে পারে যেখানে একটা ঘটনা ঘটেনি সেটা কনকক্ট করবে? একটা মানুষ দল ছাড়তে পারে, কিন্তু তার ব্যক্তিগত সততা কি এই তলানিতে এসে ঠেকবে সাইফুদ্দিন চৌধুরীর? আমার নিজের ধারণা যে ঘটনার থেকেও সিপিএম সম্পর্কে কতগুলো অন্ধ ধারণা নিয়ে চলাটাই এই ধরনের অভিযোগের মূল উৎস। মারলে আবার অন্ধ ধারণা কি? আপনার কাগজের রিপোর্টে তো সফিদাকে মেরেছে, কোথাও লেখা নেই। মারেনি, কিন্তু তার গাড়ি ইয়ে করে তার গাড়ির মানে মারের পটভূমি তৈরি হয়েছে। মদন ঘোষ ফিজিক্যালি মারেনি। মদন ঘোষের বিবৃতিতে ঘটনাটা এরকম নয়, সাইফুদ্দিন চৌধুরীর বিবৃতিতে ঘটনাটা এরকম। আমি আপনি কেউই স্পটে ছিলাম না,
কাজেই এখানে দাঁড়িয়ে আমি কি করে সিদ্ধান্ত নেব? মদন ঘোষ আমার পার্টির নেতা, তিনি প্রকৃত ঘটনা সবাইকে জানাবেন, কাজেই মদন ঘোষের স্টেটমেন্টটাকে আমি ধরে নিচ্ছি। সমীর পুততুণ্ড সম্প্রতি নতুন পথ বলে একটি কাগজে লিখেছেন যে তাকে হারানোর জন্যে সিপিএম এখন পার্টি অফিসে সমাজ বিরোধীদের এনে আলোচনা করছে কিভাবে ভোটের দখল নেওয়া যায়। ভবিষ্যৎবাণী করাটা ঠিক না। যাদবপুরে জামানত রক্ষা করুক সমীরদা, তারপর যেন এসব কথা বলে। একই কাজ কি আপনাকেও বেলেঘাটায় করতে হবে? না, আপনার কোনো প্রয়োজনই নেই? না, সমাজ বিরোধীদের লাগে না? সমাজ বিরোধী আমার লাগবে কেন? কিন্তু তাহলে বেলেঘাটার ইলেকশন নিয়ে এত উত্তেজনা, টানটান, মারদাঙ্গার ভয়, র্যাফকে রেডি রাখতে হয় কেন? আপনি দেখবেন এটা আসলে একটা পুরনো ভয়, পুরনো ভীতি। বেলেঘাটা সম্পর্কে অতীতে মানুষের মনে ছিল, এখন বেলেঘাটা ভীষণ। ভোটের দিন বেলেঘাটায় যেতে জার্নালিস্টরাও ভয় পায়। আমার সহকর্মীদের বলে একটু বেলেঘাটায় যায় না, কখন বোমা পড়বে, পেটে পড়বে, নোবডি নোস। আপনাদের সহকর্মীদের সাথে আমার বেলেঘাটায় খুব ঘন ঘন দেখা হয়। হ্যাঁ, কিন্তু পিস টাইমে না, ভোটের সময়ও দেখা হয়। আপনি যদি তুলনা করেন সেক্ষেত্রে বেলেঘাটা একটা ভয়ানক অশান্তিপূর্ণ অঞ্চল না। কিছু পুরনো ধারণা কোনো ভুল মানুষের মধ্যে আছে। বেলেঘাটা একান্ত শান্তিপ্রিয় মানুষের একটা বাসস্থান। সেখানে দাঁড়িয়ে ভোটের সময় কিছু উত্তেজনা তৈরি হলো, সেটা তো সর্বত্রই হতে পারে, কিন্তু সাধারণভাবে বেলেঘাটাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে আমন্ত্রণ জানালাম, নিশ্চিন্তে আপনার সাংবাদিকদের ভোটের দিন পাঠাবেন। এবার পাঠাতে পারবো, অন্তত আমাদের দিক থেকে কোনো বিপদ নেই। আচ্ছা, উল্টো দিক থেকে হলেও হতে পারে? হতে পারে, সেটা সেই আশঙ্কা আপনি নিজেকে প্রস্তুত করছেন না? মানুষ থাকলে ভয় কি? মানুষ দিয়ে তো গুন্ডা প্রতিরোধ করা যায় না। পুলিশ গুন্ডা প্রতিরোধ করবে? পেটো পড়লে তো মানুষ এমনি ঘরে ঢুকে যাবে। সেটা পুলিশের দায়িত্ব, অ্যান্টি-সোশ্যাল ঠেকানো। মানুষ। আপনার কি মনে হয় এই যে পিডিএস, এটা কি একটা রাজনৈতিক ফোর্স হিসেবে ইলেকশনের পরে মাথাচাড়া দিতে পারবে? ইলেকশনের আগে পারবে না, এটা আপনি মেনে নিচ্ছেন? ইলেকশনের আগে তো বোঝা যাচ্ছে না, কারণ মানুষের সমর্থন ওদের পিছনে আছে কি না সেটা বোঝার মাপকাঠি তো নির্বাচন হবে। আমার মনে হয় না। কেন পারবে না? তাহলে ওদের পিছনে, সাইফুদ্দিনের পিছনে, মুর্শিদাবাদে বলুন, বর্ধমানে বলুন, বিভিন্ন জায়গায়, এটা বুর্জোয়া কাগজের রিপোর্ট নয়, আপনি আপনার দলীয় রিপোর্টও দেখতে পাবেন যে বহু ইয়াং ছেলে মেয়ে তাদের কথা শুনছে, তাদের পিছনে দাঁড়াচ্ছে। যারা একদা সিপিএমের কট্টরপন্থী ছেলেপেলে ছিল তারাও দাঁড়াচ্ছে। এটা হচ্ছে কেন? কোথাও একটা যুব সম্প্রদায়ের সঙ্গে আপনাদের দলের একটা কোথাও যেন একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। আমি আপনাকে শুধু পুরনো একটা রাজনৈতিক ঘটনা মনে করিয়ে দিই। আপনার মনে আছে প্রণববাবু, মানে প্রণব মুখার্জি যখন কংগ্রেস ছাড়লেন, তার মিটিং শুনতে কি ভয়ঙ্কর ভিড় হচ্ছিল, কিন্তু পরে দেখা গেল ওটা রাজনৈতিক ফোর্স হিসেবে দাঁড়ায় না। পিডিএস একটা নতুন ফেনোমেনা, কি বলছে কারা, দেখতে মানুষ উৎসাহী হয়ে যায়, কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে বাম বনাম বাম বিরোধী পোলারাইজেশনটা এমনভাবে হয়ে আছে, এখানে আমার মনে হয় না পিডিএস একটা রাজনৈতিক শক্তি হিসেবে দাগ কাটতে পারবে। এটা আপনার স্থির বিশ্বাস? আচ্ছা, এবার আপনার মন্ত্রিত্বের প্রসঙ্গে ফিরে আসি। আপনি গত 5 বছর ধরে 3টি দপ্তরের দায়িত্ব সামলেছেন। আমাদের একটি পর্যটন, একটি পরিবেশ, তৃতীয়টি আমি আপাতত বাদ রাখছি। পর্যটন এবং পরিবেশ মন্ত্রী হিসেবে আপনি 10-এর মধ্যে নিজেকে কত নম্বর দেবেন? নিজেকে আমি নিজে নম্বর দেবো না। বলুন না, বিনয় না করে বলুন। আমি যদি নিজেকে নিজে নম্বর দিই, আমি 5 মার্ক দেবো না নিজেকে। 5 মার্ক দেবেন না? লোকেও তাই মনে করছে, সারপ্রাইজিংলি। লোকে মনে করলে আমি খুশি হব, তার কারণ আমি সব সময় মনে করি আমার কাজের ক্ষেত্রে মোটো থাকা উচিত ডিস্যাটিসফ্যাকশন। আমি যা করেছি, আমি যদি তৃপ্ত হয়ে যাই, আমি আর কালকে নতুন করে কাজ করতে পারবো না। সেটাই আপনার মোটিভেশন? সবসময় মোটিভেশন। আচ্ছা, আপনি যখন মন্ত্রী ছিলেন এই 5 বছর, এর মধ্যে পর্যটন একটা শিল্পের মর্যাদা পেয়েছে, ইন্ডাস্ট্রির মর্যাদা পেয়েছে। অথচ পশ্চিমবঙ্গে, এটা আই হোপ আপনিও এগ্রি করবেন, এটা কোনো ঝগড়ার বিষয় নয়, যে পশ্চিমবঙ্গের পর্যটনের হাল নক্কারজনক। আমাদের যে জায়গাগুলো ভালো আছে, সুন্দরবন হোক, দার্জিলিং হোক, বিভিন্ন জায়গায় অধিকাংশ লোক আসে না, ভয় পায় আসতে। 2, জেলা শহরে যে ট্যুরিস্ট লজগুলো আছে সেখানে কোনো সভ্য মানুষ থাকতেই পারবে না, আপনিও থাকতে পারবেন না। এই হাল হয়ে বছরের পর বছর আমরা চলেছি কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? সেটা হচ্ছে ঝগড়া আমরা যেহেতু করবো না, একমত হয়েছি। আপনি এটা বুঝুন, যেটা আমাদের, আমি মন্ত্রী হবার পরই আমাদের পর্যটন নীতিটা আমরা ঘোষণা করেছি, যেখানে আমাদের প্রধান কথা হচ্ছে এটা যে পর্যটনের ক্ষেত্রে প্রাইভেট ইনভেস্টমেন্ট হবে, প্রধান ভূমিকা নেবে। আমাদের সরকারের ভূমিকা একান্তভাবে ক্যাটালিস্টের ভূমিকা। কাজেই পর্যটন মন্ত্রী হিসেবে আমি আমার যেটা প্রধান টাস্ক হিসেবে ধরেছিলাম, যে ইনভেস্টমেন্ট আকর্ষণ করাটাই আমার 1 নম্বর টাস্ক। সেটা পারলেন না কেন? আমি পেরেছি। কতটুকু? গত 5 বছরে আমার রাজ্যে পর্যটনের ইনভেস্টমেন্ট হয়েছে 800 কোটি টাকা, এবং শেষ লগ্নে একটা বড় সিদ্ধান্ত আমরা করাতে পেরেছি, এটাও আপনারা দেখেছেন। আমরা সাহারা গ্রুপের সাথে যে
চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে ওরা 900 কোটি টাকা ইনভেস্ট করবে। কোথায়, মিনদ্বীপে? না, ওরা 3টে জায়গায় করবে, বেসিক্যালি 4টে জায়গায়। সবচেয়ে বড় অংশটা আসবে সুন্দরবনে, 1 নম্বর। সেকেন্ড আসবে গাজলডোবা, জলপাইগুড়িতে। থার্ড হচ্ছে টাইগার হিল, দার্জিলিংয়ে। এবং ফোর্থ হচ্ছে কলকাতা। এই 4টে জায়গা মিলে ওরা 900 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে। কাজেই সেই দিক থেকে ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে আমি আবার বলছি আই এম নট স্যাটিসফাইড, আমি খুশি না। দিল্লি শহর একটার পর একটা বৈপ্লবিক মুভ নিচ্ছে, কখনো সিএনজি, কখনো ইউরোনমস। আমাদের এক চুলো এগোয় না কেন? একটা কথা আপনাকে বলি, হেডলাইন হওয়ার ব্যাপারে আমরা এক চুলো এগোই না বটে, তবে পরিবেশ রক্ষার ব্যাপারে আমরা যত চুলো এগিয়েছি দিল্লি তার ধারে কাছে যায়নি। কীরকম? আপনি ধরুন সিএনজি নিয়ে দিল্লি, ইউরো 1 ইউরো 2 নিয়ে দিল্লি, কোনোটা দিল্লি সরকারের সিদ্ধান্ত। শহর থেকে দূষিত ইন্ডাস্ট্রি সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রত্যেকটা হচ্ছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, অর্থাৎ দিল্লি সরকারের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত এর প্রশ্নে নেই। আপনারাও তো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ট্যানারি সরাচ্ছেন। তামিলনাড়ু সরিয়ে ফেললো 97, আপনি আজও পারলেন না। ট্যানারির ক্ষেত্রটায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের রাজ্যে ধরুন নতুন গাড়ির ক্ষেত্রে ইউরো 1 ইউরো 2 নর্ম চালু করা, আমাদের এখানে কোনো হাইকোর্টের নির্দেশে আমরা করিনি, আমরা নিজেরা করেছি। আমাদের ইন্ডাস্ট্রিগুলো শহরের থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুই হয়নি না, আমরা উদ্যোগ ইতিমধ্যে নিতে শুরু করেছি। অন্তত 22 ধরনের হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি আইডেন্টিফাইড, তাদের সাথে আলাপ আলোচনা চলছে। কিন্তু আমরা যেটা করতে পারি না, আমি কাউকে সমালোচনা করছি না, পরিবেশের ক্ষেত্রে শাট ইট অ্যান্ড ফরগেট ইট অ্যাপ্রোচ, এটা পরিবেশকে হেল্প করে না। আপনি যদি রায়োর ডিক্লারেশনকে ধরে নেন যে পভার্টি ইজ দ্য মেইন এনিমি অফ দ্য এনভায়রনমেন্ট, আমাকে রুটি এবং অক্সিজেন দুটোকে গ্যারান্টি করতে হবে। আমি অক্সিজেনের কথা বলে কিছু মানুষের রুটি কাটলে সেটা আমার পরিবেশকে সাহায্য করে না। কাজে আমাকে অবশ্যই দেখতে হবে কিছু মানুষের রুটি কাটবেন না বলে আরও তো সহস্র মানুষের তো ক্ষতি হচ্ছে, তারা মৃত্যুমুখ হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে সরকারের দিক থেকে সিদ্ধান্ত, যে মানুষের রুটি এবং অক্সিজেন দুটো গ্যারান্টি করতে হবে। রুটি বাদ দিয়ে অক্সিজেন না, অক্সিজেন বাদ দিয়ে রুটি। কিন্তু এই যে একটা পরিবেশবিদরা যেটা বলে যাচ্ছেন, এই যে কলকাতার ইস্টার্ন সাইড জলা জমি যেগুলো একচেটিয়া ভরাট হয়ে যাচ্ছে, এর ফলে আগামী দিনে কলকাতা শহরের বিপন্নতা বাড়বে, এটা হচ্ছে কেন? পার্টিকুলারলি যেটা হচ্ছে আমাদের কলকাতার এনভায়রনমেন্টাল অ্যাসেট, সেটা হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। আপনি জানেন যে আমাদের কলকাতার কোনো নিজস্ব সোয়ারেজ প্ল্যান্ট। এক্স্যাক্টলি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, তারা হচ্ছে এলজি এবং সূর্যের আলোতে আমাদের সোয়ারেজের কাজ করে দেয়। আমাদের ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের একটি চুলও কাউকে ছুতে দিইনি আমরা, এবং কাউকে ছুতে দেব না, যত প্রেশার আসুক। আপনি বুঝুন, কলকাতার মতো একটা মেট্রোপলিটন সিটিতে যেখানে রিয়েল এস্টেটের ব্যবসাটা হচ্ছে রিয়েল বুমিং বিজনেস, এখনও পর্যন্ত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পূব দিক আমরা সবুজ রাখতে পেরেছি, এবং সেটা রাখতে পারবো। পলিটিক্যাল উইল যদি থাকে আমরা 100 বার পারবো, এবং এই জায়গাটা কোনো ধরনের কম্প্রোমাইজ করার প্রশ্ন। পলিটিক্যাল উইল যদি থাকে, মন্ত্রীর মুখে যদি, কিন্তু খুব বিপজ্জনক কথা। ভবিষ্যতে আমি নাও থাকতে পারি, ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল আসতে পারে, আজ থেকে 15 বছর পরে। আচ্ছা, এবার যদি বামফ্রন্ট সরকার আবার ক্ষমতায় আসে, আপনি কি সেম দুটো দপ্তরে থাকতেই খুশি হবেন, না অন্য কোনো দপ্তর যেখানে আর একটু বেশি কাজ করা যায়? সেটা আমার পার্টি যা দায়িত্ব দেবে তার উপর নির্ভর করে, এক্ষেত্রে আমার ব্যক্তিগত খুশির কোনো প্রশ্ন নেই। মানব মুখোপাধ্যায় যা চাইবে তার কোনো গুরুত্ব নেই? মানব মুখার্জি ব্যক্তিগতভাবে চাইবে কেন? আমার এত দুর্দশা হবে কেন যে আমি কি চাই লোককে বলতে হবে? কিন্তু আপনার কি মনে হয়? আমার পার্টি ঠিক করবে যে আমার কোন দপ্তরটা দিলে কাজ বেশি করবে। আচ্ছা, সময় শেষ, আপনাকে একটা শেষ প্রশ্ন করি। আপনার একই অঙ্গে অনেক রূপ, আপনি ম্যানেজমেন্টের ছাত্র, আপনি রাজনীতির সর্বক্ষণের কর্মী, আপনি গানের পৃষ্ঠপোষক, আপনি উপন্যাস লেখেন। কোন ভূমিকাটায় ইউ ফিল মোস্ট কমফোর্টেবল? রাজনীতি আমার ব্রেড অ্যান্ড বাটার। সেটা কি ভালো জিনিস? হ্যাঁ, খারাপ না। আমি অস্তিত্ব নই তার জন্য আমার কোনো আফসোস নেই। আর আমি সবচেয়ে আনন্দ পাই খাতার সামনে পেন নিয়ে যখন বসি, যখন আমি কী লিখব সেটা 100% আমার নিজের, আমি 100% স্বাধীন। তখন দল নেই, অনিল বিশ্বাস নেই, মুখ ভাষা দল নেই না, বাধ্যবাধকতা নেই, কালকে এই সকালেই এই কাজটা করতে হবে এটা নেই, অমুক সমস্যাটা মাথার সামনে নেই। আমার পেনকে আমি তখন পরিপূর্ণ স্বাধীনতা দিই। হু ইজ ইউর রোল মডেল ইন লাইফ? রোল মডেল করাটা খুব কঠিন, এক একজনের মধ্যে এক একটা জিনিস। কাকে, মানে যদি একজনের কথা ভাবেন আপনি? যেমন ধরুন জ্যোতিবাবুর কোনো একটা সমস্যা বুঝে মূল বিষয়টা ধরবার ক্ষমতা আমার রোল মডেল। বুদ্ধদার সামনে দাঁড়িয়ে লিডারশিপ দেওয়ার ক্ষমতা
তার কালচারাল টেস্ট, সুভাষদার মাসকে রাউজ করার ক্ষমতা, অনিলদার অর্গানাইজেশন করার ক্ষমতা, বিমানদার অর্গানাইজেশন করার ক্ষমতা, এইসব মিলিয়ে মিশিয়ে একটা বেটার মানব মুখার্জি আমার রোল মডেল। সো ইউ ওয়ান্ট টু বি 5 into 1? আমি আরেকটা বেটার মানব মুখার্জি হতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, নমস্কার।